কে এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন ডক্টর তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খান ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষের হয়ে লড়বেন। তাকে নির্বাচিত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার মনে হয় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন, তাই না? তাই হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এখানে চরম আপত্তিকর কাজ করেছেন তারেক রহমান হিমসেলফ, যার প্রতি এখন জামাতকে ভালোবাসতে শুরু করছে। মাঝে মাঝে এমন কিছু চ্যানার দেখা মেলে যারা পুরা জামাতকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে, কলুষিত করে ফেলছে। ওই যে রক কাটার দল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আমার মনে হয় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন, তাই না? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। এটা আপনার আমাদের দলের সিদ্ধান্ত, এটা আমি আপনাদেরকে জানালাম। আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব, এই ঝিনাইদহ ও কালীগঞ্জ, ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ অর্থাৎ ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। এখন রাশেদ খান বলবেন, তারপরে ওটা হবে। হ্যাঁ, বলেন কিছু কথা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, তাকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ রাশেদ খান 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথেই ছিলাম। কিভাবে রাজপথে সংগ্রাম করেছি আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইয়েরা। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমরা তিনজন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে। এবং আমাদের সংগ্রামী মহাসচিব যে সময় তিনি গ্রেপ্তার হন, বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই, তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন, এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না, সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন, তিনি বলবেন। আমি এতটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে তার সাথে আমার সম্পর্ক। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন সাহেব কিছু বলবেন? আমি তো বলেছি, বলেন একটু। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব রাশেদ খান, তিনি গণ অধিকার ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদ পর্যন্ত তার যে যাত্রা এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, তার যে সাহসী ভূমিকা, তাতে দেশের ছাত্র সমাজের দাবি মানতে তৎকালীন স্বৈরাচারী সরকার বাধ্য হয়েছিল। সেই ভূমিকায় রাশেদ খানের নাম আমাদের ইতিহাসে জল করে জ্বলবে, উজ্জ্বল থাকবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং
রাশেদ খান বিগত 24-এর ছাত্রগণ অভ্যুত্থানে যে সাহসী ভূমিকা রেখেছে তা আমি জানি, তার মুখেও শুনেছেন, এবং তারা জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফেসিবাদকে হটানোর জন্য। সেই অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরও অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক, এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। আমরা আগেও বলেছি অনেকবার, আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, এবং সেই ক্ষেত্রে এই স্লোগানকেই শুধু স্লোগানের মধ্যে না রেখে কার্যকরভাবে আমরা যাতে এই তারুণ্যের ভাবনাকে ধারণ করতে পারি এবং মেধা ও প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যেই আমরা রাশেদ খানকে আমরা স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাই আজকে তার এই সিদ্ধান্ত। আশা করি রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামীর বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। আবারও স্বাগত জানাই জনাব রাশেদ খান। একটু দাঁড়ান। আমার মনে হয় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন, তাই না? হ্যাঁ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান সমীকরণ। সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। অন্যদিকে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ের আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ে যাব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সে ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। তিনি লেখেন, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগও থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারাই। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনে 4693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য প্রার্থনা করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ডরেজিং এর সময় আপনারা অনেক ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। যারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও এখানে চরম আপত্তিকর কাজ করেছেন তারেক রহমান হিমসেলফ, যার প্রতিবাদ জানাতে আমরা বাধ্য। দর্শক, আসলে তিনি যা করেন ইদানিং দেখছি যে মাখিয়ে ফেলেন। তিনি এখন জনভোগান্তির কারণ। রাস্তায় বাচ্চা প্রসব হয় তারেক রহমানের কারণে। কি দরকার এভাবে চলার? শেখ হাসিনা চলতো, আমিরে জামাত চলেন, কারো কারণে 6-7 ঘন্টা জ্যাম হয়। আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয়? আপনি কে এই রাষ্ট্রের? ইউনুসকে কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন? যে প্রফেসর ইউনুস আসছেন, জ্যাম হয়েছে। তো তারেক রহমানকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে, যার জবাব তারেক রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন, কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না। প্রথম কথা হচ্ছে যে কার কবর জিয়ারত করতে যাচ্ছেন এটা তার খেয়াল রাখতে হবে। আর কবর জিয়ারত করতে যাওয়া মানে এখানে মুনাফিকি চরিত্র থাকলে তো হবে না। আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে, তাকে ঘেটু বলেছে, গালাগালি করেছে। আপনার দলের আপনার আস্থাভাজন ছাত্রী পর্নস্টার জনি সিং না কার সাথে তুলনা করে। নীলুফার চৌধুরী মনি আপনার অত্যন্ত ক্লোজ,
শরীফ ওসমান হাদিকে ব্যাং গিনিপিগ থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে। আপনার বিশ্বস্ত, আপনার অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ওসমান হাদির শুটারকে আদালত থেকে অযৌক্তিকভাবে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন, আর আপনি কবর জিয়ারত করতে যান। আপনার দলের মহাসচিব চেনে না, আপনার লোকজন কেউ জানা যায়নি, আপনি কবর জিয়ারত করতে যান। এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিয়ারত লোক দেখানো, আন্তরিক কোনো কবর জিয়ারত না। ঠিক আছে, লোক দেখানো কবর জিয়ারতে গিয়েছেন, কিন্তু যাওয়ার আগে ইনকিলাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে। ইনকিলাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে। ইনকিলাব মঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন। তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায়, না তাকে দরকার নাই, কে তারেক রহমান। কিন্তু ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না, তারেক রহমান আসবেন, আসুক। মানে এমন একটা অবস্থা, তারেক রহমানকে কবর জিয়ারত করতে দেওয়া ঠিক হবে না, অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে, ক্ষোভ থেকে। এটা অবশ্যই অনুচিত, কবর জিয়ারত যে কেউ করতে পারে, কিন্তু পারসেপশনটা এরকম। সেখানে ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন, আপনার কাছে আমার কথা থাকবে, আমাদের কথা থাকবে যে ব্যারিস্টার কায়সার কামালকে বহিষ্কার করেন আর নীলুফার চৌধুরী মনিকে বহিষ্কার করেন। এর মানে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি, সেখান থেকে বিএনপি নেতা নেত্রীদের দিকে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত, আর তারেক রহমান কবর জিয়ারত করতে যান। এর মানে হিসাব কিন্তু এলোমেলো হয়ে গেছে। ওসমান হাদির প্রতি বিএনপির সিম্পিতি আছে, এটা তারেক রহমান প্রমাণ করতে পারেননি, কারণ ওসমান হাদির পরিচয় তারেক রহমান দেশে এসেই ভুল দিয়েছেন। গণতন্ত্রের একজন সৈনিক বলছেন, আসলে গণতন্ত্রের জন্য আলাদা কোনো অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ওসমান হাদির ছিল না। ওসমান হাদির রেলেভেন্স হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসাবে, অথচ এই শব্দটাই আধিপত্যবাদ বলেছেন, কিন্তু ভারতের আধিপত্যবাদ, তা আবার ওসমান হাদির ইস্যুতে আধিপত্যবাদ শব্দটা বলেনি। কিন্তু তারেক রহমানের পুরো বক্তব্যে আধিপত্যবাদ শব্দটা আছে, কিন্তু সে আধিপত্যবাদ কারা? ভারতকে ইঙ্গিত করেন নাই, এটা আমেরিকা, চীন এদেরকে ইঙ্গিত করে থাকতে পারেন। তো দর্শক, কবর জিয়ারত করতে এসেছেন, সেখানে অপ্রীতিকর পরিস্থিতি। সিনিয়র নেতারা মির্জা ফখরুল একপাশে, সালাউদ্দিন আহমেদ একপাশে, তারা যে পরিস্থিতি তৈরি করছে, এই ধাক্কা ধাক্কি, যে আমি এখানে দাঁড়াই না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে সুযোগ দাও। ভাইস চ্যান্সেলরকে তো আমরা আপনার জামাতি বলেন। তবে আমি প্রথমে বলেছিলাম বা আমার কাছে তথ্য ছিল যে ভিপি সাদিক কায়েম বা এদেরকে রাখা হয়নি, কিন্তু না, তারেক রহমান ভিপি সাদিক কায়েম বা ডাকসুর আরো গুরুত্বপূর্ণ নেতাদের রেখেছেন। কিন্তু ইনকিলাব মঞ্চের কাউকে একদম সামনে রাখা উচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে পাশে রেখেছেন, কিন্তু ভাইস চ্যান্সেলরকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে যে বিএনপি নেতাদের অনেক বেগ পেতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল বলেছেন যে ভাইস চ্যান্সেলরকে কই পেছন থেকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে দাও। মানে এটা কি কবর জিয়ারত না কোনো পলিটিক্যাল শোডাউন, রাজনৈতিক দুর্বৃত্তপনা, এরকম মনে হয়েছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ অনেকটা রাগ যে না, আমি দাঁড়াবো তার পাশে, তার মধ্যে অস্বস্তি লক্ষ্য করেছি। এই ধরনের এই জাতীয় পর্যায়ে নেতারা একটা কবর জিয়ারত করতে এসে যদি এরকম করে, মানে এটা কোনো, এরা দেশকে কিভাবে চালাবে? দেশের রাষ্ট্রীয় টাকা বাজেট নিয়ে তো এরা কামড়াকামড়ি করবে যে আমি বেশি নেবো, আমি বেশি নেবো। একজন বলবে যে না, অমুকরে কিছু দে না, আমি আগে নিয়ে নিই। এটা একটা বিষয়। এখানে কবর জিয়ারত করতে আসলে হবে, তারেক রহমান সাহস থাকলে বলুক যে ওসমান হাদি হত্যার বিচার চাই এবং রহস্য উদ্ঘাটন হোক, বিএনপি বলুক, এবং ইনকিলাব মঞ্চ যে দাবি করছে ওসমান হাদির সংগঠন শাহবাগে, সে দাবির সাথে পারলে তার একাত্মতা পোষণ করুক। পারবে না, এই সাহস তাদের নেই। তো দর্শক, এই জায়গায় এটা খুব হতাশাজনক, লজ্জাজনক, দুঃখজনক। ওসমান হাদির হত্যার কার্যকর বিচার বা রহস্য উদ্ঘাটনের কোনো কথা বিএনপি, তারেক রহমান কেউ বলতে পারছে না, আর কবর জিয়ারত করেন। মানে জনমতের চাপে পড়ে, মাইন্ডকে চিপে পড়ে বাঁচার চেষ্টা। এবং কবর জিয়ারত করবেন, আমিরে জামাত ফজরের পর এসেছেন, কারো কোনো ক্ষতি হয়েছে? একটা রিক্সা কি জ্যামে পড়েছে? আর আপনি পুরো ঢাকার শহর অচল করে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তা এটা এই যুগে জনগণ এগুলো পছন্দ করে না। যেখানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তাদেরকে ঘিরেও জনভোগান্তি হয় না, সেখানে তারেক রহমানকে নিয়ে জনভোগান্তি, এটা মানা যায় না। এরপরে সবচেয়ে বড় অপরাধ যেটা করেছে, এটা আমরা বারবার বলবো, আর বেশ কয়েকটা আলোচনায় বলেছি এবং বলবো, আপনারা শুনবেন, মানুষকে শোনা দেবেন, কারণ সব আলোচনা তো সবাই শোনে না। শরীফ ওসমান হাদি কে, তার রেলেভেন্স কি, তার স্বাতন্ত্র বোধ। দেখেন, কোনো ব্যক্তি ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আকিদা কিংবা ধর্মের স্কুল অফ থট, সেগুলো লঙ্ঘন করা বা সেগুলো চাপিয়ে দেয়া, তাকে ধর্ম পালন করতে না দেয়া, এটা ভয়ানক অপরাধ। তারেক রহমান এই অপরাধ করেছে, ভুল করেছেন। শরীফ ওসমান হাদি কোনো বেদাতি না, বিএনপির মতো কোনো বেদাতি না। বিএনপি দল হিসেবে বেদাতি দল। জিয়াউর রহমানের মাজারকে কেন্দ্র করে যা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কি ওটা সমর্থন করে? ওটা সিরেফ বেদাতি। ওটা ওই কারা করে? ওই বেরলবিরা করে। এরকম মাজার বানানো, এরকম ফুল দিয়ে যাওয়া, ধাক্কাধাক্কি করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারার মধ্যে নাই। এটা সুন্নাত না, এটা সুন্নাতের খেলাফ, অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে চলে যায়। কবরকে কেন্দ্র করে পূজা বা কবরকে কেন্দ্র করে বিভিন্ন রসম রেওয়াজের বিরুদ্ধে অনেক হাদিস আছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরামরা অনেক সোচ্চার ছিলেন। উঁচু কবর মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে জোরালো বক্তব্য আছে। তো সেইখানে
শরীফ ওসমান হাদির বাবা মা তিনি নিজে তার ভাইরা সবাই আলেম। শরীফ ওসমান হাদি একজন পিওর প্র্যাকটিসিং মুসলিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের, বেরলবি বা এই টাইপের না, কবর পূজারী মাজার পূজারী না বিএনপির মতো। ওসমান হাদি শহীদ হলো, তার দাফন হলো, এখন পর্যন্ত তাকে ঘিরে কোনো বেদাত তার পরিবার করতে দেয়নি। কিন্তু তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেছেন তার কবরের উপর। এটা ওসমান হাদি তার পরিবার এটা সাপোর্ট করে না, তাহলে তার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাস সেটা লঙ্ঘন করে একটা বিজাতীয় একটা কালচার, একটা বেদাত, অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে কবরকে কেন্দ্র করে লা তাত্তাখিযু কুবুর আউলিয়া, এরকম হাদিস আছে যে তোমরা আউলিয়াদের কবরকে ইবাদতের স্থান বানিও না। মানে কবরকে কেন্দ্র করে ভয়ানক শিরক বেদাত সেই প্রাচীনকালে নূহ আলাইহিস সালাম থেকে চলে আসে। তো সেই জায়গা এই ওসমান হাদিরা যেটাকে শিরক বেদাত মনে করেন তার পরিবার, সেটা তারেক রহমান চাপিয়ে দিয়েছেন, পুষ্পস্তবক অর্পণ করে। এটা ভয়ানক। তিনি তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি কবর পূজারী, মাজার পূজারী, যা ইচ্ছা তা হতে পারেন, সমস্যা নেই, আমরা সমালোচনা করবো, কিন্তু এটা তার অধিকার। কিন্তু এই জন্য আমরা তো জিয়াউর রহমানের মাজারে যেতে দিব না এটা বলতে পারি না। ঠিক তদ্রুপ ওসমান হাদির কবরে ফুল দেয়া এটার অধিকার তারেক রহমান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।